আসসালামু আলাইকুম। আজ 16 এপ্রিল 2025 বুধবার। বাংলা নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেককে। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি ও জামায়াত। বাজারে বাড়ছে অস্বস্তি, সক্রিয় হচ্ছে সিন্ডিকেট। আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতার বাড়িতে আগুন। এবার বিস্তারিত। হঠাৎ সরকারকে চাপে ফেলতে চাচ্ছে বিএনপি ও জামাত দুই দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে 2 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে দুপুর 2টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। এদিকে ভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে জামায়াত। সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট 33% বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা বলেও মন্তব্য করেছেন তিনি। এক বিবৃতিতে জামায়াত নেতা এই মন্তব্য করেন। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে গোলাম পারওয়ার বলেন, গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট 33% বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক। নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম 33% বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন 30 টাকার পরিবর্তে 40 টাকা পরিশোধ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। বিগত সরকারের শাসনামলে শিল্প বান্ধব পরিবেশ না থাকায় নতুন শিল্প গড়ে ওঠেনি। বর্তমানে অনেকেই নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে। এমত অবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম 33% বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা ছাড়া আর কিছুই নয়। এতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে। তাই নতুন শিল্প বিকাশের স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। তিনি বলেন, অপরদিকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে। গ্যাসের এই মূল্য বৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে। কাজেই সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত। বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, দেশের নতুন শিল্প বিকাশের স্বার্থে গ্যাসের দাম 33% এবং সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজারে অস্বস্তি আবার বাড়ছে। খবরে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে 14 টাকা বাড়ল। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে 12 টাকা। সরকার কর ছাড় তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে যেমন ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে, তেমনি কয়েকদিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল ডালের দাম কমার লক্ষণ নেই। সরকার গত রোববার নতুন কারখানা ও অনুমোদিত সীমার লোড অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও 33% বাড়িয়েছে, যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে। উল্লেখ্য, পেট্রোবাংলার হিসাবে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে 14,78,00,000 ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপটিভ বা কারখানার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে 5,76,00,000 ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। এই গ্যাসের দাম নতুন হারে দিতে হবে। কর ছাড় তুলে নেওয়া, গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাজারের দাম বেড়ে যাওয়ায় এসব ঘটনা এমন একটা সময় ঘটছে যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না। এখনও মূল্যস্ফীতি 9% বেশি। সয়াবিন তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ কর ছাড় দিয়ে পুরনো দামে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে গতকাল এক পোস্টে বলা হয়েছে, সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। দাম বাড়ানোর পেছনে যত অজুহাতই সরকার দিক না কেন, সেটা অগ্রহণযোগ্য। ফেসবুক পোস্টটিতে ফায়েজ আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন, দাম কমান, সাধারণ মানুষের কথা চিন্তা করেন। এমনিতেই সয়াবিন তেলের দাম মানুষের সাধ্যের বাইরে। ঢাকার আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কিত বক্তব্যে আলোচনায় থাকা সাংবাদিক রূপা ছাড়াও গ্রেফতার হন তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ। তারা দুজনেই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুইজনকে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয়। কাঠগড়ায় এসেই দেখা হয় রূপা শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের টি শার্ট পরা ছিল। এই দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুজনের হাত ধরে কাঠগড়ার একপাশে কথা বলতে থাকেন। পায়ে সাধারণ স্যান্ডেল, গায়ে মেরুন রঙের মলিন সালোয়ার কামিজ, মাথায় লাল ছোট্ট খোপা ফারজানা রূপার। বেশ কয়েক মিনিট এই দম্পতি নিজেদের ভেতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভেতর ঢোকেন ৭১ টিভির সিইও মোজাম্মেল হক বাবুও বেশ কয়েক মিনিট ধরে রূপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরেই রূপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। এদিকে শুনানি শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেফতার দেখান আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায় পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। চীন সরকারের উপহারের ১,০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এই দাবির কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ২০২৩ সালে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পঞ্চগড়ে ১,০০০ শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কিন্তু ভারত সরকারের আপত্তিতে শেখ হাসিনার নির্দেশনায় সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর বর্তমানে চীন সরকার বাংলাদেশে ১,০০০ শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উপহার দিতে চায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অবহেলিত পঞ্চগড় জেলা এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঠিক দাবিদার। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাগোপার এই সহ সভাপতি বলেন, নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক। পঞ্চগড় থেকে রোগী নিয়ে রংপুর, দিনাজপুর যাওয়ার পথে অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে আমরা আর বিনা চিকিৎসার মৃত্যু দেখতে চাই না। মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে। রাশেদ প্রধান বলেন, অথচ পঞ্চগড়ের নামটা জমি খোঁজার লিস্টে আসছে না। মাত্র ১২ একর জমি খোঁজা হচ্ছে, অথচ পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি আছে। ১৯৭১-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পঞ্চগড়ের মানুষের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। চীন সরকারের উপহার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করুন। পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে ভিন্ন কথা। প্রশাসন বলছে তিনি ফ্যাসিবাদের মুখাকৃতি বানাননি, বাঘের মোটিফ বানিয়েছিলেন। বুধবার এই তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল। তিনি বলেন, উনি শুধু বাঘের মোটিফ বানিয়েছিলেন, ফ্যাসিবাদের মুখাকৃতি বানাননি। এরপর উনি চলে যান। পরবর্তীতে যখন ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর পর সেটা আবার নতুন করে তৈরি করা হয়, তখনও উনি ছিলেন না। সহযোগী অধ্যাপক ইসরাফিল বলেন, আমরা সবাই মিলে এসব মোটিফ তৈরি করেছি। এখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী থেকে শুরু করে শিল্পী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ একসঙ্গে কাজ করেছে। এরপরও মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এগুলো মেনে নেওয়ার মতো না। এর আগে মঙ্গলবার রাতে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন তার পরিবার। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও লেখেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল তাদের ভাষ্যে হাসিনার এফিজি বানানোর অপরাধে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সংস্কৃতি উপদেষ্টা পোস্টে উল্লেখ করেন, পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্যরকম আবেশ সবার মনে, আর এই সময়ই ওরা আক্রমণ করে। এটা মনে করিয়ে দিল জুলাই চলমান, কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে। বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে আমরা এরকম মানুষও দেখেছি প্রতিনিয়ত ভুল করছে কিন্তু কখনোই দুঃখ প্রকাশ করবে না, সরি বলবে না। অথচ সামান্য একটা সরি বড় ধরনের বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে, বড় ধরনের ঝামেলা বা সম্পর্ক নষ্টের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এই সরিটাই অনেকে বলতে পারি না। মনে করি সরি বললে আমার ব্যক্তিত্ব শেষ হয়ে যাবে, আমার অবস্থান নষ্ট হবে, মানে আমি একদম নিচে বা খাদে পড়ে যাব। এটা একদম ভুল ধারণা। এই ধরনের আচরণ একগুঁয়েমিতা করবেন না। ভুল হয়ে গেলে উপলব্ধি করুন, সরি বলুন। দেখবেন আপনার মনের মধ্যে যেমন প্রশান্তি অনুভব করছেন, ঠিক একইভাবে যাকে সরি বললেন তিনিও আপনার বন্ধু হয়ে যাবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন 2 কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে কাজ করছে, যাতে ইসলামিক স্টেট আইএসের পুনরুত্থান ঠেকানো যায়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে প্রায় 1000-এ দাঁড়াতে পারে। তবে আরেকজন কর্মকর্তা বলেন, সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসনের বর্তমান মধ্যপ্রাচ্য কৌশলের প্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধ জাহাজ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনার গতি বিলম্ব করছে এবং যদি তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টায় থাকে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের পতনের পর ইসলামপন্থী নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ায় ক্ষমতায় এসেছে। তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। সাম্প্রতিক এক চুক্তিতে SDF ও সিরিয়ার কেন্দ্রীয় সরকার কুর্দি নিয়ন্ত্রিত প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো একীভূত করতে সম্মত হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।